যে রকেট উড্ডয়ন বা রকেটের উৎক্ষেপণ যেটা, এটা কিন্তু ওই নিউটনের গতির তৃতীয় সূত্র, এই সূত্রের নীতি ফলো করে কিন্তু উৎক্ষেপণ করা হয়। এখানে যদিও একটা মনে রাখার মতো ব্যাপার রয়েছে এবং সেটা কিন্তু ক্লিয়ার কনসেপ্ট রাখবা। আমি তোমাদের আবারও বলি, সেটা ক্লিয়ার কনসেপ্ট রাখবা। এইটা নিউটনের গতির তৃতীয় সূত্রের পরে আলোচনা করা হয়। এই হিসেবে করা হয় যে রকেটের যেটা ঊর্ধ্বমুখী ধাক্কা বল, রকেট উৎক্ষেপণের জন্য যে বলটা দরকার, সে বলটা পাওয়া যায় রকেটের কিন্তু নিম্নগামী যে ধোঁয়া নির্গমন হয়, এই ধোঁয়া নির্গমনের বিপরীতে। আমরা দেখেছিলাম নৌকার একদিকে লাফ দিলে পারে তার বিপরীত দিকে একটা ধাক্কা বল তৈরি হবে। এরকমভাবে তুমি যদি চিন্তা করো, যে কোনো একটা গাড়ির ক্ষেত্রে পিছনের দিকে যদি ধোঁয়া নির্গত হয়, তাহলে পরে অবভিয়াসলি ওই গাড়ির শুধু ধোঁয়া নির্গত হওয়া লাগবে। ইঞ্জিন যদি নাও থাকে এবং সেটা যদি খুবই হালকা গাড়ি হয়, তাহলে পরে দেখবা যে সামনের দিকে সেটা গতিশীল হয়ে যাচ্ছে। কেন? পিছনের দিকে ধোঁয়া নির্গত হচ্ছে তাই। হ্যাঁ, সামনের দিকে আলাদা করে কাউকে নিয়ে যেতে হবে না। তো এইটা যে নিচের দিকে প্রচণ্ড বেগে যখন ধোঁয়া নির্গত হয়, তখন তার প্রতিক্রিয়া বল হিসেবে রকেটটা ঊর্ধ্বমুখী গতি লাভ করে। তাহলে এইটা নিউটনের গতির তৃতীয় সূত্রের একটা প্রয়োগ। কিন্তু এখানে ঊর্ধ্বমুখী ধাক্কা বল নির্ণয় ইত্যাদি, এটা কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্রের যে সূত্র রয়েছে, মানে ভরবেগের পরিবর্তনের হারের সমান হচ্ছে কি প্রযুক্ত বল, ওখানকার ওই সৃষ্ট বলটা পাওয়া যায় রকেটের ভরবেগের পরিবর্তনের হার থেকে। তাহলে এই একই একটা তত্ত্বের দুটো সূত্র কিন্তু এখানে প্রযুক্ত। তবে আমরা বলবো রকেট উৎক্ষেপণ হয় কোন নীতির ভিত্তিতে? নিউটনের গতির তৃতীয় সূত্রের ভিত্তিতে। আমরা তাহলে সেটা একটু দেখি যে একটা রকেট উড্ডয়ন হয় কিভাবে। এটা ধরে নাও যে আমরা একটু রকেট আঁকার চেষ্টা করি। আরও ছুঁচালো টাইপের মাথা হয়, তাই না? আরও ছুঁচালো টাইপের মাথা হয়। কি হয়ে গেল এটা? আচ্ছা, ক্লিন একটা রকেট আঁকি, তাই না? এত বেশি ইয়ে না করে জাস্ট একটা চিকন টাইপের রকেট আঁকি, এই টাইপের একটা রকেট। ঠিক আছে, এরকম একটা রকেট, এর অনেকগুলো চেম্বার থাকে। রকেটের স্পেশাল কয়েকটা ফিচারের ব্যাপারে বলি তোমাকে। প্রথম কথা হচ্ছে যে রকেটকে অত্যন্ত বেশি বেগে চালানোর জন্য সক্ষম করে তৈরি করা হয় এবং সেটা যেন মহাশূন্যে গিয়েও চলতে পারে। মানে বিভিন্ন আন্তঃগ্রহ যে অভিযানগুলো রয়েছে, আন্তঃগ্রহ বলতে পৃথিবী থেকে অন্যান্য গ্রহে, মঙ্গলে, ইউরেনাসে, এগুলোতে যে অভিযানগুলো চলছে, এইখানে যেতে গেলে তোমার অনেক সময় এরকম জায়গা দিয়ে যেতে হবে যে বায়ুশূন্য জায়গা। বায়ুশূন্য জায়গা, দ্যাট মিনস অক্সিজেন নাই। অক্সিজেন যদি না থাকে তাহলে সাধারণ উড়োজাহাজের নীতিতে রকেট তৈরি করলে হবে না, এটা আলাদা নীতিতে তৈরি করতে হবে। আলাদা নীতি কি? ওর ভিতরেই তরল অক্সিজেন দেয়া হবে। তরল অক্সিজেন দেয়া হবে। এই তরল অক্সিজেন এবং অন্য যে কোনো একটা গ্যাসীয় বা তরল জ্বালানি দিবে, তার সঙ্গে অনবরত দহন হবে। দহন বলতে কি? অক্সিজেনের সঙ্গে যে কোনো জিনিসের বিক্রিয়া, যেটা তার নামে কি? দহন, মানে পুড়ে যাওয়া। এবং আমি তোমাদের ইয়ার্কি করে বলি যে তোমরা কিন্তু অনেক সময় গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এরাকে পরস্পরকে কি বলো? অক্সিজেন, ও আমার অক্সিজেন, মানে ওরা ছাড়া বাঁচবেই না। মনে রাখবা যে তোমার অক্সিজেন, সেটা আবার তোমার দহনের কারণ হতে পারে, তাই না? যেখানে অক্সিজেন আছে সেখানে দহন বিক্রিয়া আছে। সো দ্যাট হয় বি কেয়ারফুল অ্যান্ড সাবধান। অল্প অল্প দেখো এখানে। তাহলে কোনো একটা প্রকোষ্ঠে ধরে নাও জ্বালানি আছে, ধরে নিলাম যে এই প্রকোষ্ঠে কি আছে? জ্বালানি। এইখানে ধরে নাও তরল অক্সিজেন আছে। এদের দহনের মাধ্যমে ধোঁয়া তৈরি হবে এবং সে ধোঁয়াটা এইভাবে নির্গত হবে। ওকে, এই ধোঁয়াটা একটা বেগে নির্গত হবে। তো সে ধোঁয়া যে বেগে নির্গত হবে, সেই বেগটারে ধরে নিলাম কনস্ট্যান্ট একটা বেগ ভি। ধোঁয়া নির্গমনের বেগটা ধরে নিলাম ভি। ভি বেগে তাহলে ধোঁয়া এদিকে নির্গত হবে। প্রতি মুহূর্তে যে জ্বালানিটা ক্ষয় হবে, প্রতি সেকেন্ডে জ্বালানি ক্ষয় হবে, সে জ্বালানি ক্ষয়ের হারকে আমরা এভাবে লিখতে পারি। জ্বালানি পুড়বে, তার মানে কি? সেটা তো ক্ষয় হচ্ছে।
তাহলে জ্বালানি পোড়ার হার বা জ্বালানি ক্ষয়ের হার, জ্বালানি ক্ষয়ের হার সেটারে তুমি ডিডিটি অফ সময় সাপেক্ষে তো ডিডিটি অফ এম দ্বারা লিখতে পারো, ডিডিটি অফ এম, অথবা এভাবে লিখতে পারো ডিএম ভাগ ডিটি, যে কোনো একটা ফরম্যাটে লিখবা, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে জ্বালানি ক্ষয়ের হার। এবার রকেট ঊর্ধ্বমুখে একটা বল লাভ করলো, সে বলটা ধরলাম ক্যাপিটাল এফ। তোমার কথা হচ্ছে যে তাহলে এই বল যে লাভ করলো, এই বল দ্বারা তাহলে একটা ত্বরণ সৃষ্টি হবে, সে ত্বরণের মানটা একদম প্রাথমিকভাবে কত পাবে। তাহলে একটা জায়গাতে যদি বল থাকে সেখানকার ত্বরণ মাপতে হলে অবশ্যই তাহলে পরে ওটা কত ভরের বস্তুর উপরে ওই বলটা ক্রিয়া করছে সে ভর লাগবে। আমরা ধরে নিলাম সে রকেটের ভরটা, রকেটের ভর এম, রকেটের ভর এম। এই রকেটের ভর এম এর মধ্যে আবার একটা গল্প আছে। রকেটের ভরটা কিন্তু জাস্ট রকেটের ভর না, এটা এই মুহূর্তে জ্বালানি কন্টেইন করছে, যেটা মানে জ্বালানি তার ভিতরে যেটা রয়েছে, এই জ্বালানি সহ ভরটা ধরলাম কত এম। মানে প্রতি সেকেন্ডে তুমি যদি বলো তাহলে রকেটের ভরটা কমে যাবে। কীরকম? ওই টোটাল ভর থেকে ডিএম ভাগ ডিটি অর্থাৎ জ্বালানি ক্ষয়ের যে হার প্রতি সেকেন্ডে যেটা ক্ষয় হয়, যদি এরকম হয় যে 5 কেজি পার সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে 5 কেজি কমে যাবে। মানে রকেটের ভর এম থেকে কত বাদ যাবে? 5 বাদ যাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এটা বুঝে থাকলে অঙ্কটা তখন পারা সহজ হবে। তা আমরা এটা যদি বলি যে ডিটি সময় পরে রকেটের ভর কত হবে, তাহলে এম মাইনাস ডিএম ভাগ ডিটি। তো জ্বালানি ক্ষয়ের হারটাকে তুমি বিভিন্নভাবে লিখতে পারো। এবার কোনো একটা সময়ে তুমি যদি বলো যে রকেট তাহলে ঊর্ধ্বমুখে যে বলটা লাভ করবে সে বলের মান এফ ইজ ইকুয়ালস টু, এফের মানটা কত হবে? এফের মানটা হবে ভি ইন্টু ডিএম আপন ডিটি বা ডিডিটি অফ এম, অথবা এটা ডেল্টা দ্বারাও লিখতে পারতাম, ভরের পরিবর্তনের হার। আচ্ছা দেখো তো, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রের লেকচারটা তুমি ভালো করে ফলো করবা। ওইখানে আমি বিস্তারিত বলেছি যে শুধু বেগের পরিবর্তন হলে ভর বেগের পরিবর্তন হয় তা নয়, বেগ কনস্ট্যান্ট রেখে যদি ভরের পরিবর্তন হয় তাহলেও কি হতে পারে, তাহলেও ভর বেগের পরিবর্তন হবে। এবং সে অনুযায়ী তোমাদের এই ট্রাক থেকে বালি পড়া অথবা ট্রেনের ছাদের উপরে ধুলা জমা ইত্যাদি অঙ্কগুলো করে মোটামুটি হচ্ছে তোমাদের একটু এক্সপার্ট করার চেষ্টা করেছিলাম। তো ওইখানে একটু লেকচারগুলো দেখে আসবা, নাকি ক্লাসরুমেই শুধু করাই, চ্যানেলে দিইনি নাকি জানি না, ইউটিউবে দেওয়া আছে কিনা তোমরা খুঁজবা। এটা কোথায়? ওই নিউটন গতির দ্বিতীয় সূত্র ওই লেকচারে গিয়ে খুঁজবা, এগুলো আছে। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট বেগ এবং এই যে ভরের ক্ষয় বা ভরের পরিবর্তনের হার, এ দুটো গুণ করলে আমরা কি পাবো? বল পাবো। এটা হচ্ছে তাহলে রকেটকে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করবে বা বল প্রদান করবে সে বলের পরিমাণ। তাহলে রকেট উৎক্ষেপণের জন্য যে ধাক্কা বল উপরে তা, তাহলে এটা হলো ধাক্কা বল। ধাক্কা বলকে ইংরেজিতে বলে থ্রাস্ট। ধাক্কা বল বা থ্রাস্ট। তাহলে এই পরিমাণ ধাক্কা বল অনুভব করবে। এখন এগুলো যখন মান দিবে তোমাকে, তখন তুমি সেই মান থেকে ধাক্কা বল যে কোনো সময়ে বের করতে পারবে। তা এটা গেল 1 নম্বর সমীকরণ। এবার তোমার যদি বলে যে রকেট তাহলে কত ত্বরণে উপরে উঠবে সেটা বের করো, কত ত্বরণে উপরে উঠবে, একদম প্রাথমিক ত্বরণ। তাহলে রকেটের উৎক্ষেপণের সময়, উৎক্ষেপণের প্রাককালে অথবা উৎক্ষেপণের সময়ে ত্বরণ এ হলে, ত্বরণ এ হলে কত হবে? এ সমান তাহলে হওয়ার কথা, অ্যাকচুয়ালি ওই বলটা
যে ঊর্ধ্বমুখী ধাক্কা বলটা সেটা যদি রকেটের প্রাথমিক ভরটা হয় জ্বালানি সহ এম, জ্বালানি সহ ভরটা কত ধরলাম এম, এখানে আরও একবার লিখে দিলাম এটা কিন্তু জ্বালানি সহ ভর। ভালো মতো খেয়াল রাখবা, কেউ আবার ভুলভাল শিখে তখন পরবর্তীতে আমার আবার জ্বালায় না, হ্যাঁ ওটা মনে রাখবা জ্বালানি সহ ভর। আর এটা হলো জ্বালানি ক্ষয়ের হার, তার মানে প্রতি সেকেন্ডে কিন্তু এই পরিমাণ যদি এরকম হয় যে 2 সেকেন্ডে 50 কেজি জ্বালানি ক্ষয় হয়ে যায়, তাহলে 1 সেকেন্ডে কত স্যার? 1 সেকেন্ডে 25 কেজি। তাহলে 1 সেকেন্ড পরে রকেটের ভর কত হবে? টোটাল এম থেকে 25 কেজি বাদ। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে যে বল সৃষ্টি হচ্ছে সেটা যদি এফ বল হয় তাহলে ত্বরণের মানটা হবে কত? এফ ভাগ এম, বা ওই বল সমান সমান আমরা লিখতে পারি রকেটের ভর ইন্টু ত্বরণ। এটা সমান তাহলে কত দাঁড়াবে? ভি ইন্টু ডেল্টা এম আপন ডেল্টা টি, ডেল্টা এম আপন ডেল্টা টি। দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এ? তারপরে লাইনে তাহলে এ সমান সমান যেটা পাচ্ছি 1 ভাগ এম ইন্টু ধোঁয়া নির্গমনের বেগ ভি ইন্টু জ্বালানি ক্ষয়ের হার ডি ডিটি অফ এম। এই তাহলে পরে রকেটের ত্বরণের সমীকরণ বের হয়েছে। কত ত্বরণের রকেট উপরের দিকে। আর তুমি যদি মনে করো যে না এটা জটিল মনে হচ্ছে, আমি বুঝবো না, বুঝবা না কেন? সহজ তো, নাকি ওই ডি ডিটি অফ এম এটা সেটা দেখে তোমার খুব একদম কষ্ট লাগছে। আরে ভাই, এটা যদি ডি ডিটি অফ এম দ্বারা না লিখে জাস্ট উপরে লিখতাম যে প্রতি সেকেন্ডে 10 কেজি জ্বালানি ক্ষয় হয়, তাহলে উপরে 10 নিচে 1, এটা মনে রাখবা যে উপরে ভর নিচে সময়, জ্বালানি ক্ষয়ের হার শেষ। তোমার যদি ওটা মনে রাখতে খুব কষ্ট হয়, যে তুমি তোমার মতো করে লিখবা ডেল্টা এম ভাগ ডেল্টা টি, ঠিক আছে? অথবা শুধু লিখবা এম ভাগ টি, ছোট হাতের এম ভাগ টি, যে কোনোভাবে লিখবা, কিন্তু লিখবা। 3 নাম্বার কথা হচ্ছে রকেটের লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ এটা আবার কি স্যার? এটা কি স্যার? এই ত্বরণে রকেট সিস্টেম অনুযায়ী এই ত্বরণে রকেট ঊর্ধ্বে ত্বরিত হবে, ঊর্ধ্বে যাবে, কিন্তু যখন এটা এই ত্বরণে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, সেটা ভূপৃষ্ঠ থেকে যখন যাবে, আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে যদি যায়, তখন পৃথিবী পৃষ্ঠ বলবে তুমি যাবা উপরে, কিন্তু আমার একটা ভ্যাট ট্যাক্স দিয়ে দাও। তুমি উপরে যাওয়ার জন্য ত্বরণ সৃষ্টি করেছো কত? 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি প্রতি সেকেন্ডে তোমার ত্বরণ কত খেয়ে ফেলবো? 9.8। তার মানে তুমি যাবা কততে? তুমি যাবা 11.2-এ। বুঝতে পেরেছো তো? মানে 10.2-এ যাবা এই। তাহলে একটা বস্তু উপরের দিকে যখন একটা ত্বরণে যাবে, তখন নিচের দিকে কিন্তু তার একটা ত্বরণ মাইনাস হবে। এবং এটা কেন হবে? কাজ শক্তি ক্ষমতা অধ্যায়তে গেলে দেখাবো যে ভূকেন্দ্রের দিকে যখন আসবে, তখন একটা বেগে বস্তু দ্রুত বেগে আগাতে থাকে, বেগ বৃদ্ধির হারটা হবে পজিটিভ, এবং সেটা মান কত? 9.8। আর ভূকেন্দ্র থেকে যখন দূরে যাবে, তখন প্রতি সেকেন্ডে তার বেগ কমে যাবে 9.8 মিটার পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে তাহলে তার বেগ কমবে কত? 9.8 মিটার পার সেকেন্ড। তো এত কথা না বলে আমরা শুধু এখানে বুঝি যে তাহলে পরে ত্বরণটা মাইনাস হবে, দেন এ নিট লব্ধি ত্বরণ যেটা, সেটা হবে যেটা সৃষ্ট ত্বরণ, ওখান থেকে বাদ যাবে জি এর মান। কেমন? যখন রকেট পৃথিবী পৃষ্ঠ থেকে যেতে চাইবে তখন এটা দেখো, এই রকেটই যদি চাঁদের পৃষ্ঠ থেকে যেত তাহলে কিন্তু 9.8 বাদ যেত না, বাদ যেত 1.63। মানে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ কিন্তু চাঁদের ত্বরণ, মানে মহাকর্ষীয় প্রাবল্য বলি আমি অবশ্য। ত্বরণ তো মানে ওইখানে, হ্যাঁ ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ নাই, ওটা মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে দেখো পৃথিবীর যেটা ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর সাপেক্ষে, এটা 9.8। চাঁদের ক্ষেত্রে ওই অভিকর্ষ ত্বরণ না, মহাকর্ষীয় প্রাবল্য, সেটা হয়ে যাবে 1.63। তাহলে চাঁদ থেকে যখন আমাদের গ্রহে আবার আসবে, চাঁদ থেকে যখন আমাদের গ্রহে আসবে, তখন কিন্তু কত বাদ যাবে? তখন বাদ যাবে 1.63। এটা আশা করি বুঝেছ। এবার এটা যদি পুরো সমীকরণটা লিখতাম একসঙ্গে, তাহলে হতো এ নেট সমান এর মানটা কত? 1 ভাগ এম
ইন্টু ভি ইন্টু ডেল্টা ডি ডিটি অফ এম মাইনাস হচ্ছে জি। তাহলে আলটিমেটলি নেট ত্বরণের মানটা হবে এত। এটা তাহলে 3 নাম্বার ইকুয়েশন থাকলো। এই রকেট উৎক্ষেপণ সম্পর্কিত যাবতীয় প্রবলেমগুলো তোমারে দেয়া হলো। এখন তুমি বিভিন্ন ধরনের প্রবলেম দেবে, কিন্তু এই সূত্রগুলো ঠিকঠাক মতো মাথায় নিয়ে রাখলেই ওই প্রবলেমগুলো আশা করি সলভ করতে পারবা। তার মধ্যে না হয় তোমাদের বিভিন্ন সময়ে আসা যে অঙ্কগুলো, তার মধ্যে একটা অঙ্ক দেখি এটা কীরকম হয়। আচ্ছা, ডাস্ট রকেট, তোমরা তো আবার ধরে নাও যে অনেকেই আছো না ভবিষ্যতে গিয়ে তুমি নাসাতে চাকরি করবা, আবার বাংলাদেশের এই মুহূর্তে বঙ্গবন্ধু 1 একটি স্যাটেলাইট যে উৎক্ষেপণ হয়েছে, তো ওই স্যাটেলাইট যখন উৎক্ষেপণ হয়েছিল তখন ফ্রান্সের স্পেস থ্যালেনিয়া স্পেস কী যেন নাম তাদের, স্পেস এক্স যে রকেট, এই রকেটে করে কিন্তু বঙ্গবন্ধু 1 এই কৃত্রিম উপগ্রহটিকে উৎক্ষেপণ করা হয়েছিল। ঠিক আছে, তো এইখানে আমাদের দেশকে যদি আরও বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে তারপর মহাকাশ বিজ্ঞানে এগিয়ে নিতে চাও, তাহলে তোমাদের কিন্তু আরও ভালো ভালো ফিজিক্স শিখতে হবে। এগুলো তো ভেরি সিম্পল, এই অঙ্কগুলোই যদি আমরা না পারি তাহলে আরও বেটার, আরও টেকনোলজিক্যালি কীভাবে ডেভেলপ হবে বলো। এজন্য সবাইকে অন্ততপক্ষে এই জিনিসগুলো একটু ভালো শেখা দরকার। আর যারা মেডিকেলে চান্স পাবো, যারা মেডিকেল পড়তে চাও, তার কি মনে হয় যে ফিজিক্স না শিখলেও চলবে? তোমারও কিছু কিছু অধ্যায় কিন্তু খুব জরুরি। তবে একটা কথা কি, যখন একজন স্টুডেন্ট সব জায়গায় সব অধ্যায়ের জিনিসগুলো ভালো বুঝে, তখন তার ভিতরে একটা পরিশ্রম করার গুণ তৈরি হয়, যে গুণটা তাকে অ্যাডমিশনের সময় এগিয়ে রাখে এবং সে যেখানে যেতে চায় সেখানে যেতে পারে। যাওয়ার পরে আবার পরিশ্রমটা অনেক গুণ করতে হয়। তুমি ইন্টারমিডিয়েটে কোনো একটা সাবজেক্ট পড়তে চাও না, আর একটা সাবজেক্ট পড়তে চাও, এরকম অলসতা করলে কোনো একটা ভালো জায়গায় চান্স পাওয়া তো সহজ না। তোমার ওই পরিশ্রম দিয়ে, ওই পরিশ্রমের গুণ দিয়ে তুমি একটা জায়গাতে চান্স পাবা না। অতএব সব সাবজেক্টকে ভালো করার জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করো। এই গুণটা তোমাকে অ্যাডমিশনের সময় দেখবা যে আরও বেটার একটা প্রস্তুতি নিতে হেল্প করছে। আমার কথার মর্মার্থ হয়তো অনেকে বুঝছো। তা আমরা একটা প্রবলেম দেখো, যে এইটা বইতে লেখা আছে, এই বইয়ের এই প্রবলেমটা দিই, কোশ্চিন দিই এখান থেকে, যে 1,500 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর, 2,000 কেজি নাকি 20,000 কেজি, সরি, তাহলে এটা 15,000 কেজি। 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। ওকে, হ্যাঁ, 3,000 মিটার পার সেকেন্ড বেগে ধোঁয়া নির্গত হলে, এই নীল কালি দিয়ে মনে হয় একটু কম দেখা যায়, তাই না? নীল কালি দিয়ে একটু কম দেখা যায়, আমরা কালো কালি দিয়ে না হয় লিখি। 3,000 মিটার পার সেকেন্ড বেগে ধোঁয়া নির্গত হলে এবং জ্বালানি পোড়ার হার, তার মানে জ্বালানি ক্ষয়ের হার 200 কেজি পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 200 কেজি করে কিন্তু পুড়ে যাচ্ছে হলে, দেখো অনেকগুলো প্রশ্ন আমরা রেডি করতে পারি। তার মধ্যে একটা, রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বল কত? খতে আমরা দিতে পারি রকেটের
ঊর্ধ্বমুখী ত্বরণ কত? ঊর্ধ্বমুখী ধাক্কা বল কত, রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ কত, এগুলো। তারপরে আরও একটা প্রবলেম আমরা একটু লিখে নিই গতে, যে নিক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল। নিক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত? এই ধরে নাও এই প্রবলেমগুলো দিলাম। আশা করি যে থিওরিতে বলা এবং গাণিতিক যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো তোমার মাথায় আছে অথবা খাতায় আছে। এবার এই 3টা প্রবলেম তুমি সলভ করবে। 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর 20,000 কেজি, 300 মিটার পার সেকেন্ড বেগে ধোঁয়া নির্গত হচ্ছে এবং জ্বালানি ক্ষয়ের হার দেওয়া আছে। যা যা দরকার এভরিথিং দেওয়া আছে। রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বল কত? কয় নম্বরের সলিউশন? ঊর্ধ্বমুখী ধাক্কা বল এক কথা যদি বলো তাহলে এফ এর মানটা কত? এফ এর মানটা স্যার কনস্ট্যান্ট যে বেগে ধোঁয়া নির্গত হচ্ছে আর জ্বালানি ক্ষয়ের হার ডিডিটি অফ এম। কনস্ট্যান্ট কত বেগে ধোঁয়া নির্গত হচ্ছে? 3000 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হলো 3000। আর জ্বালানি ক্ষয়ের হারটা কত? 200 কেজি পার সেকেন্ড, তাহলে উপরে 200 আর নিচে কত? 1 সেকেন্ড, তাই না? তাহলে আলটিমেটলি কত হবে? 3 দুগুণে 6 আর 1 0 2 0 3 0 4 0 5 0, তাহলে 6 × 10⁵ নিউটন। এটা হলো ঊর্ধ্বমুখী ধাক্কা বল। অর্থাৎ শুরুতে রকেটটা উপরের দিকে যে ধাক্কা বলটা অনুভব করবে সেটা হচ্ছে এই 6 × 10⁵ নিউটন, যেটাকে আমরা থ্রাস্ট বলে থাকি, যেটাকে রকেট উৎক্ষেপণের ভাষায় বা এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এটাকে বলে কি? থ্রাস্ট। 2 নম্বর কথা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ কত? আচ্ছা, রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ বের করতে হলে ত্বরণ তো 2টা হবে। একটা তুমি চাইলে পারে জি বাদ দিয়ে যেটা ত্বরণ, নিট ত্বরণ, সেটা পেতে পারো। তা আমি যদি নিট ত্বরণটাকে ডিরেক্ট লিখি তাহলে এ নিট সমান কত? এ নিট সমান হচ্ছে 1 টোটাল ভর ইন্টু ভি ইন্টু ডিডিটি অফ এম মাইনাস হচ্ছে জি। তা এটা কত? দেখো, জ্বালানি সহ রকেটের টোটাল ভরটা বলেছে কত? 2000 কেজি, সরি 20,000 কেজি, বারবার ভুল হচ্ছে, সরি 20,000 কেজি। তার মধ্যে জ্বালানি কত কেজি? 15,000 কেজি। তো যা হোক, জ্বালানি সহ যেটা সেটা আমরা দিব 1 তাহলে এটা কত? 20,000। ভি এর মানটা কত? 3000। ডিডিটি অফ এম এখানে কত? এটা 200 মাইনাস এটা কিসের মান? জি এর মান 9.8 না ধরে আমরা কত ধরলাম? -10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরলাম। দেখো উপরে নিচে অনেক কাটাকাটি সুযোগ, শান্তি করে কাটো। 3টা শূন্য এখানে ধরে নাও, 3টা শূন্য কাট, আরেকটা শূন্য কাটো। এখানে 2 দিয়ে তুমি এটাকে কাটলে কত হবে? 10। তার মানে এখানে কত পাইলা? 30। তাহলে 30 পেলা, 30 মাইনাস কত? 10, কত হলো? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারো যদি এটা 9.8 ছাড়া অন্য কিছু ধরতে খারাপ লাগে তাহলে সে যেটা করবে, সে কত করবে? তার জন্য হবে 30 মাইনাস 9.8, তার জন্য কষ্ট করে এবার হিসাব করো। তাহলে 20.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা অ্যান্সার, ভেরি ইজি। এখানে এই একটা কনসেপ্ট থেকে এত সহজ সহজ অঙ্ক আসে, বুঝি না স্টুডেন্টদের কাছে এটা টেনশনের কোনো কারণ নাই। নিক্ষেপণের সময় রকেটটির ওপর প্রযুক্ত বল কত? প্রযুক্ত লব্ধি বল কত? সরি, এখানে একটা তাহলে কথা বলেছে লব্ধি বল কত। এমনি বল তো একবার পেয়েছি, এটা হচ্ছে লব্ধি বল। তাহলে লব্ধি বল কত হবে বলো তো? এইখানে যে বলে সেটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে,
তার বিপরীত দিকে আবার কি একটা ওজন বল আছে। তো এইখানে ত্বরণের সময় লব্ধি ত্বরণ বের করেছি। এবার বলের ক্ষেত্রে যদি লব্ধি বল বের করতাম তাহলে কি হতো, এই এফ থেকে তার ওজন বলটা কি করতাম, বাদ দিতাম। এফ থেকে তার ওজন বলটা বাদ দিতাম। বুঝো, লব্ধি ত্বরণ বোঝা, লব্ধি ওজন বুঝবো না, লব্ধি বল বুঝবো না? অবশ্যই বুঝবা। তাহলে টোটাল উপরে যে বলে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা 3 নম্বরে তাহলে যেটা হয়তো একদম শর্টকাটে দেখিয়ে দিই। গতে যেটা আছে, নিক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল। তো টোটাল উপরের দিকে যে বল, আচ্ছা লব্ধি বলের এফ নেট দ্বারা লিখলাম, উপরের দিকে যে ধাক্কা বল বা থ্রাস্ট ফোর্স সেটা এফ, মাইনাস হবে নিচের দিকে যেটা তার ওজন বল সেটা। তো উপরের দিকে যে ধাক্কা বল, সে ধাক্কা বলটা তো অলরেডি একবার বের করেছো, সূত্র অনুযায়ী যদি লিখো আরেকবার তাহলে এটা হবে ভি ডিডিটি অফ এম, ডিডিটি অফ এম, মাইনাস কত হবে স্যার, ওজন। ওজন কত তার, রকেটের ভর তখন ওই সময়ে এম আর অভিকর্ষজ ত্বরণ জি, এম জি বাদ যাবে। আলটিমেটলি তাহলে শুরুতে লব্ধি বলের মানটা হবে এটা, দেখো এই উপরে ঊর্ধ্বমুখী বল যেটা 6 × 10⁵ নিউটন, আর ওজনটা কত হবে, রকেটের ভর কত 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 20,000 কেজি। তাহলে 20,000 ইন্টু 9.8, 9.8কে এবার একটু দয়া করে আমি 10 দিয়ে লিখি, 9.8কে কত দ্বারা লিখি, 10 দ্বারা। তাহলে দেখো এখানে আমরা যেটা পেয়েছি 6 এর পরে 5টা শূন্য, 5টা শূন্য দিলাম, মাইনাস 2 একে 2, কয়টা শূন্য, 1টা 2টা 3টা 4টা, আর একটা গুণ করেছি 2 এর পরে 5টা শূন্য। তাহলে 6 লাখ থেকে কয় লাখ বাদ, 2 লাখ। লাখের হিসাব, ওরে ধনী ধনী মনে হচ্ছে না নিজেদেরকে? এই তো কত নিউটন, 4 লক্ষ নিউটন। তাহলে লব্ধি বলের মানটা পাবো 4 লক্ষ নিউটন। আশা করি রকেটের এই জায়গার প্রবলেমগুলো ভেরি সিম্পল, এনজয় করেছ। একটা প্রবলেম যেটা দেয়, আরও একটা প্রবলেম এখান থেকে যেটা করে সেটার দিকে একটু মনোযোগ দাও। তাহলে আরেকটা প্রবলেম লিখলাম, দেখো যে একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের 1/60 মানে 60 ভাগের 1 ভাগ অংশ হারায়। তাহলে শুরুতে জ্বালানি সহ ভরটা যদি 60 হয়ে থাকে, 1 সেকেন্ড পরে সেটা কত হয়ে যাবে, ওই 1 ভাগ হারিয়ে ফেলে 59। এরকম ধোঁয়া নির্গমনের বেগ 2400 মিটার/সেকেন্ড হলে ঊর্ধ্বমুখী ত্বরণ কত? তাহলে বুঝে দেখো যে এদিকে কিন্তু একটা কনস্ট্যান্ট বেগে ধোঁয়া নির্গত হবে, তাই না? এবার ঊর্ধ্বমুখী ত্বরণ কত? ঊর্ধ্বমুখী ত্বরণের মান আমরা বের করতে চাই। তো ঊর্ধ্বমুখী ত্বরণ যদি বের করতে চাও তাহলে এ সমান কত হবে, 1/m ইন্টু ভি ইন্টু ডি ডিটি অফ এম। অলরেডি তো প্রবলেম কয়েকটা দেখানো হয়েছে, এজন্য তুমি এটা বুঝছো যে এটা ঊর্ধ্বমুখী ত্বরণ। মাইনাস কি হবে, মাইনাস এই রেজাল্ট থেকে হবে জি বাদ যাবে, এটা হবে ঊর্ধ্বমুখী ত্বরণ বা নেট ত্বরণ, তুমি লিখলে আবারও লিখতে পারো। এই রেজাল্টটা দেখো আমরা যদি বের করতে চাই তাহলে এ নেট সমান যেটা দাঁড়াবে 1/m। এখন এই রকেটের ভর জ্বালানি সহ কত সেটা তোমার উল্লেখ করেনি, তো সেটাকে যদি ক্যাপিটাল এম ধরে নাও বাবা, তুমি এবার চিন্তা করো যে প্রতি মুহূর্তে যে জ্বালানি ক্ষয় হচ্ছে সেটা কিন্তু ওই ভরের সঙ্গে রিলেট করে দিয়েছে। 1 সেকেন্ডে কত ক্ষয় হয়েছে বলেছে, 60/1 ভাগ। তাহলে এটা ধোঁয়া নির্গমনের বেগটা তো আমার জানা, সেটা কত দিয়েছে, 2400, এটা দিয়ে দিলাম 2400, ওকে দাও। এবার জ্বালানি ক্ষয়ের হারটা হচ্ছে প্রতি সেকেন্ডে, এই এম এর মানটা দাঁড়িয়ে যাবে 60/1 ভাগ, 60/1 ভাগ। তাহলে 60/1 ভাগ বলতে কোন অংশে 60 ভাগের, যদি আগের ওই মূল ভরটা এম হয়ে থাকে তাহলে 1 সেকেন্ডে যেটা ক্ষয় হবে সেটা হচ্ছে m/60,
মানে কত, এমকে 60 ভাগ করলে যেটা খরচ হয় সেটা 1 সেকেন্ড পরে খরচ হবে। তাহলে ডিএম ভাগ ডিটি এর রেজাল্টটা কত হবে, মানটা কত হবে, এম ভাগ 60, এম ভাগ 60 মাইনাস এটা হলো 9.8। দেখো তাহলে এম এম কেটে যায়, কেটে যদি যায় তারপরে এটা 0 0 কেটে গেল, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 6 24 আর এটা 0 240, তাহলে 40 মাইনাস 9.8, দেন ইট উইল বি কত, 30.2 মিটার পার সেকেন্ড। তাহলে এই কথার মধ্যে যে যুক্তিটা আছে সে যুক্তিটা বোঝাটাই হচ্ছে এখানে কাজ। ওইটা যদি বুঝে ফেলো তাহলে পরে অঙ্ক আবার ঘুরে একই, কোনো অসুবিধা নেই। তোমাদের লাস্ট অফ অল একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের কিছু ধরন দেবে, তার মধ্যে একটা হচ্ছে যে এ নিটের কথা যদি বলো বা এর কথা বলো তাহলে সূত্রটা কত, 1 ভাগ এম, তারপরে কনস্ট্যান্ট একটা বেগ যেটা ধোঁয়া নির্গমনের বেগ, তারপরে হচ্ছে ডিডিটি অফ এম, এটা আমরা জি এর মান বাদ নাই দিলাম। তো এই ঊর্ধ্বমুখী ত্বরণ দেখো কার উপর নির্ভরশীল, এ বেগটা যদি চেঞ্জ না হয় আর প্রতি মুহূর্তে যদি জ্বালানি ক্ষয়ের যদি চেঞ্জ না হয়, দ্যাট মিনস দিস ইজ ফিক্সড, ধোঁয়া নির্গমনের বেগ ফিক্সড, প্রতি সেকেন্ডে জ্বালানি ক্ষয়ের হারটা ফিক্সড, তখন এর মানটা কার উপর নির্ভরশীল, ইজ প্রপোর্শনাল টু 1 ভাগ এম, ইজ প্রপোর্শনাল টু 1 ভাগ এম। দেখো এর ভর যত কম হবে ত্বরণ তত বেশি হবে, ভর যত কম হবে ত্বরণ তত বেশি হবে। এই ভর দেখো প্রতি সেকেন্ডে জ্বালানি যখন ক্ষয় হবে এটা কিন্তু শুরুতেই, একদম শুরুতেই এটা ভর, তাহলে যত সময় বাড়বে এম তত কমবে, এম তত কমবে, তখন ত্বরণ তত বাড়বে। কেন এম কমবে, কারণ এই এমটা হলো জ্বালানি সহ মোট ভর, তো প্রতি সেকেন্ডে যদি জ্বালানি ক্ষয়ের হারটা ধ্রুব, জ্বালানি ক্ষয়ের হার ধ্রুব, কিন্তু জ্বালানি ক্ষয় হলে এই ভর, রকেটের ভর আর ধ্রুব থাকবে না, সেটা কমে আসবে। আবারও মনে রাখবা, এটা ফিক্সড মানে কি, ক্ষয়ের হার ফিক্সড, এটা ক্ষয়ের হার, এটা কিন্তু রকেটের ভর বলিনি, এটা জ্বালানিরও ভর বলিনি, এটা জ্বালানি ক্ষয়ের হার। প্রতি সেকেন্ডে 10 কেজি 20 কেজি 30 কেজি 50 কেজি যেটা ক্ষয় হয় সেটা ক্ষয়ের হার। তো এই হারটা ফিক্সড যদিও থাকে, রকেটের ভরটা প্রতি সেকেন্ডে ঠিক কতটুকু হারে কমে যাবে, তাহলে যদি ভর কমে যায় তাহলে ত্বরণ কী হবে, বেড়ে যাবে। তাহলে আমরা মনে রাখবো যে প্রশ্নে যেগুলো দেয়া থাকে সেটা হচ্ছে ডিডিটি অফ এম, এটা ফিক্সড, এটা হচ্ছে ক্ষয়ের হার, বাট এই জিনিসটাই ক্ষয় হওয়ার কারণে এম ভ্যারিয়েবল, এম কিন্তু আর ফিক্সড না, ভ্যারিয়েবল। কীরকম হয়, প্রতি সেকেন্ডে কমে, প্রতি সেকেন্ডে কমে, কত করে কমে, ওই ডিডিটি অফ এম এটুকু মাইনাস হবে প্রতি সেকেন্ডে। তাহলে যে কোনো মুহূর্তে তুমি গিয়ে যদি খুঁজো তাহলে এম এর মানটা কমতে শুরু করে, এম এর মান কমলে এ এর মান বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে যত উপরের দিকে যাবে জ্বালানি ক্ষয় যত বেড়ে যাবে, জ্বালানি ক্ষয় যত বেশি হয়ে যাবে তখন রকেটের ভর কমে যাবে, তখন ওই একই বলে রকেটের ত্বরণ বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এই কনসেপ্টটা মনে রাখবে, কারণ এটা সৃজনশীলের ঘয়ের উত্তর করার সময় এই যুক্তিটা দরকার পড়ে। সবাইকে ধন্যবাদ। রকেট সম্পর্কিত সবগুলো বিষয় হয়তো বলা হয়ে গেছে, এই জায়গাতে আছে শুধুমাত্র আর সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, ইনশাল্লাহ আমরা সেটাও শেষ করে দেব।